প্রিয় ছাত্রীরা, আমরা আগের দিন নবম শ্রেণীর ভূগাঠনিক প্রক্রিয়া ও বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়টি শুরু করেছি এবং আমরা সেদিন অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে পড়েছি। আজ আমরা বহির্জাত প্রক্রিয়াটি জেনে নেব। দেখো, ভূ অভ্যন্তরস্থ শক্তির প্রভাবে পৃথিবী পৃষ্ঠের উপরে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয়। এই যে ভূমিরূপগুলো গঠিত হয়, এর উপরে আবার ভূপৃষ্ঠের বাইরের কিছু প্রাকৃতিক শক্তি আছে যারা ক্ষয়, বহন এবং সঞ্চয় কার্যের মাধ্যমে এই ভূমিরূপগুলোর পরিবর্তন ঘটায়। ভূপৃষ্ঠের বাইরের এই প্রাকৃতিক শক্তিগুলো কি কি? ভূপৃষ্ঠের বাইরের যে প্রাকৃতিক শক্তিগুলো, এগুলো স্থিতিশীল হতে পারে, যেমন বৃষ্টিপাত, যেমন সূর্যের কিরণ, আর্দ্রতা ইত্যাদি। আবার এগুলো গতিশীলও হতে পারে, যেমন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ। তাহলে এই স্থিতিশীল এবং গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি যখন ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, বিবর্তন ঘটায় এবং নতুন ভূমিরূপ সৃষ্টি করে, তখন যে প্রক্রিয়ার মাধ্যমে এটি সম্পন্ন হয় তাকে আমরা বলে থাকি বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনিক প্রসেস। তো এই যে এক্সো কথাটি বলছি আমরা, এটি একটি গ্রিক শব্দ যার অর্থ বাহির। তার থেকেই এই বহির্জাত এই শব্দটি এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের বাইরের যে প্রাকৃতিক শক্তিগুলি তারা এককভাবে কিংবা যৌথভাবে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় এবং ভূমিরূপের বিভিন্ন ধরনের বৈচিত্র্য সাধন করে। তো এই যে বহির্জাত প্রক্রিয়া, এটা দুরকম ভাবে কিন্তু মূলত সংঘটিত হয়। একটি আমরা নাম দেব অবরোহণ প্রক্রিয়া, আর একটি আরোহণ প্রক্রিয়া। কি বলছি আমরা? বহির্জাত প্রক্রিয়া যে দুটি মূল উপায়ে সংঘটিত হয়, সেই দুটির একটি হচ্ছে অবরোহণ আর একটি হচ্ছে আরোহণ। অবরোহণ প্রক্রিয়া কি না, যখন প্রাকৃতিক শক্তিগুলির দ্বারা ভূমিভাগের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পায়, তখন তাকে বলে অবরোহণ। প্রাকৃতিক শক্তিগুলির দ্বারা ভূমিভাগের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পায় বা কমে যায় বা ভূমিভাগ সমতলে পর্যবসিত হয়, তখন তাকে আমরা বলছি অবরোহণ প্রক্রিয়া। এই অবরোহণ প্রক্রিয়া যে উপায়গুলির দ্বারা সংঘটিত হয় সেগুলো কি কি? আবহ বিকার, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীভবন। আবহ বিকার কাকে বলবো আমরা? না, যখন আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা ভূপৃষ্ঠের উপরিভাগের যে শিলাস্তর সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং মূল শিলার কাছেই অবস্থান করে, তখন তাকে আমরা বলছি আবহ বিকার। অর্থাৎ ভেঙে ফেলার কাজটা হচ্ছে, মূল শিলাকে টুকরো টুকরো করে ফেলার যে কাজ, সেই কাজটা হচ্ছে এবং সেটা কে করছে? আবহ বিকার। এর আবার অনেকগুলো উপায় বা প্রক্রিয়া আছে, সেগুলো হচ্ছে যান্ত্রিক আবহ বিকার, রাসায়নিক আবহ বিকার এবং জৈবিক আবহ বিকার, যার সম্পর্কে আমরা আবার পরে পড়ব। এছাড়াও আমরা দেখব আরেকটা অবরোহণের প্রক্রিয়া হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় কি না, এই যে টুকরো টুকরো হয়ে যাওয়া যে অংশ, সেগুলো যখন মূল শিলার কাছেই রয়ে গেল, এরপর অভিকর্ষের টানে পর্বতের ঢাল বরাবর সেগুলো ওই মাটি, শিলাচূর্ণ ইত্যাদি যদি নেমে আসে নিচের দিকে, তখন তাকে আমরা বলি পুঞ্জিত ক্ষয়। আর ক্ষয়ীভবন হচ্ছে কি
না, যখন এই সমস্ত পদার্থগুলো প্রাকৃতিক শক্তির প্রভাবে ওই স্থান থেকে অন্যত্র পরিবাহিত হয়ে যাচ্ছে তখন তাকে বলে ক্ষয়ীভবন। তাহলে এই যে তিনটে প্রক্রিয়া, এর মধ্যে দিয়ে অবরোহণ সাধিত হচ্ছে এবং শিলাস্তর উন্মোচন ঘটছে, নগ্নীভবন ঘটছে, যাকে বলা হচ্ছে নগ্নীভবন। নতুন মানে ওপরকার যে মূল শিলা সেটা সরে গিয়ে ভেতর থেকে নতুন শিলা বেরিয়ে আসছে, যাকে আমরা বলছি নগ্নীভবন। তাহলে আমরা দেখছি যে এই অবরোহণ, এই যে প্রক্রিয়াটি, এটির সঙ্গে ক্ষয় এটি বিশেষভাবে যুক্ত। আর এই ক্ষয় সাধনের মূল উদ্দেশ্যই হচ্ছে ভূমিভাগকে সমতলে পর্যবসিত করা। তার মানে অবরোহণ ক্ষয়ের মাধ্যমে ভূমিভাগকে ধীরে 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 নিচু করছে বা সমতলে পর্যবসিত করছে। আর যে একটা প্রক্রিয়া পাচ্ছি আমরা বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত আরোহণ। আরোহণ এর দ্বারা কি হচ্ছে না, এই যে অবরোহণ প্রক্রিয়ায় আমরা দেখলাম যে ক্ষয় হচ্ছে, সেই ক্ষয়জাত পদার্থগুলো যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তি, নদী, হিমবাহ, বায়ু ইত্যাদির দ্বারা বাহিত হয়ে অন্যত্র অর্থাৎ কোনো অবনমিত বা নিচু স্থানে গিয়ে সঞ্চিত হচ্ছে এবং ওই সংশ্লিষ্ট ভূমিরূপটিকে ধীরে ধীরে উঁচু করছে, তখন একে আমরা বলছি আরোহণ। আরোহণের ফলে ভূমিভাগের উত্থান ঘটছে। তাহলে আমরা দেখছি যে এই যে অবরোহণ এবং আরোহণ, এই দুটো একটি সম্মিলিত প্রক্রিয়ার দ্বারা ভূমিভাগের মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করছে বা ভূমিভাগকে সমতলে পর্যবসিত করার চেষ্টা করছে। অবরোহণ এবং আরোহণ এই দুটো সম্মিলিত প্রক্রিয়ার দ্বারা ভূমিভাগের মধ্যে একটা ভারসাম্য আসছে এবং ভূমিভাগ সমতলে পর্যবসিত হচ্ছে, অর্থাৎ উঁচু নিচু বা অনিয়মিত যে ভূমিরূপ, সেই অনিয়মিত ভূমিরূপ সমতলে পরিণত হচ্ছে। এটাকে বলা হয় পর্যায়ন। তার মানে অবরোহণ আর আরোহণ এরা সম্মিলিতভাবে ঘটাচ্ছে কি পর্যায়ন। দেখো এই পর্যায়ন সম্পর্কে তোমরা অনুজ বরণ সরকারের বইয়ে দেখবে চেম্বারলেন এবং স্যালিসবারির একটি সংজ্ঞা আছে যেটি সর্বাধিক গ্রহণযোগ্য, সেটি তোমরা পড়ে নেবে। সেখানে বলা হয়েছে চেম্বারলেন এবং স্যালিসবারি বিখ্যাত ভূমিরূপবিদ, তাদের সংজ্ঞাটি এ বিষয়ে সর্বাধিক গ্রহণযোগ্য। তাদের মতে পর্যায়ন হলো সেই সব প্রক্রিয়া যেগুলি অনবরত ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে সমগ্র ভূমিভাগের অনিয়মিত রূপরেখাকে অর্থাৎ উঁচু নিচু বা তরঙ্গায়িত ভূমির অবস্থাকে একটি সাধারণ সামঞ্জস্যপূর্ণ তলে নিয়ে আসে। এটা তোমরা অনুজ বরণ সরকারের বই থেকে দেখে নেবে। অর্থাৎ আমরা বুঝলাম যে পর্যায়ন এই দুটো প্রক্রিয়ার দ্বারা সংঘটিত হয়, অবরোহণ এবং আরোহণ। আর আমরা অবরোহণ কোন কোন উপায়ে সংঘটিত হয় সেটা পড়লাম, আবহ বিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন। আর আরোহণের ক্ষেত্রে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো সাহায্য করে ভূমিরূপকে সঞ্চয়ের মাধ্যমে উঁচু করে তুলতে বা উত্থিত করতে। তাহলে এই দুটো বহির্জাত প্রক্রিয়া ছাড়াও আমরা দেখব যে এছাড়া মানুষ এবং জীবজগৎ এরাও কিন্তু ভূমিরূপ, এই যে ভূপৃষ্ঠের বাইরের যে ভূমিরূপের নিয়ত পরিবর্তন ঘটছে সেই পরিবর্তনে সহায়তা করবে। কিভাবে হয়? আমরা জানি যে আমরা সভ্যতার উন্নতির জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকি। যেমন ধরো আমরা যেখানে পাহাড় পর্বত রয়েছে সেখানে রাস্তাঘাট তৈরি করব, সেই রাস্তাঘাট তৈরি করার জন্য আমরা ডিনামাইটের বিস্ফোরণ ঘটিয়ে আমরা অনেকখানি অংশকে উড়িয়ে দিলাম। আবার আমরা
একটি কোনো স্থানে আমরা জলাধার নির্মাণ করছি নদীর কে বাঁধ দেওয়ার জন্য। আবার এমন হতে পারে যে খনিজ সম্পদ উত্তোলন করার জন্য আমরা খনি খনন করছি। এগুলো সবই কিন্তু ভূমিরূপের পরিবর্তন ঘটায়। আর জীবজগৎ, তারা অনেক প্রাণী আছে যারা মাটির নিচে গর্ত খোঁড়ে মাটির নিচে বসবাস করে, সুতরাং এভাবেও ভূমিরূপের পরিবর্তন সাধিত হতে পারে। তাহলে আমরা এর আগের দিনে এবং আজকে যে অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়া আমরা আলোচনা করলাম, এগুলোকে আমরা একত্রে পার্থিব প্রক্রিয়া বলতে পারি। কি বলবো এদেরকে? একত্রে আমরা বলছি এগুলো হচ্ছে সব পার্থিব প্রক্রিয়া। এটা বাদ দিলেও আমরা দেখব যে অনেক সময় উল্কাপাত ইত্যাদি কারণে পৃথিবী পৃষ্ঠের ওপরে ছোট বড় নানান ধরনের গর্তের সৃষ্টি হতে পারে এবং ভূমিরূপের পরিবর্তন হতে পারে। এটাকে বলা হয় অপার্থিব প্রক্রিয়া বা এটাকে মহাজাগতিক প্রক্রিয়াও বলা হয়। তাহলে আমরা বলছি অপার্থিব প্রক্রিয়ার দ্বারাও ভূমিরূপের পরিবর্তন হতে পারে। তাহলে এখানে আমরা যেটুকু পেলাম সেটা যে বিভিন্ন ভূগাঠনিক প্রক্রিয়াগুলো আমরা আলোচনা করলাম, অন্তর্জাত এবং বহির্জাত ভূগাঠনিক প্রক্রিয়া, যারা ভূমিরূপ গঠনে অংশগ্রহণ করে। তো বিভিন্ন ভূবিজ্ঞানীরা তারা পর্যবেক্ষণ করে দেখেছেন যে এই যে ভূমিরূপ তৈরি হচ্ছে বিভিন্ন ভূগাঠনিক প্রক্রিয়ার দ্বারা, তারা দেখছেন এক বৃহত্তর একটা ভূমিরূপ পর্যায়ক্রমে ধীরে ধীরে ছোট ছোট ভূমিরূপে পরিণত হয়। এবং এগুলো পর্যবেক্ষণ করে তারা ভূমিরূপকে 3টে শ্রেণীতে ভাগ করেছেন। পৃথিবীর সৃষ্টির সময় যে ভূমিরূপ গঠিত হয়েছিল সেগুলোকে তারা বলেন প্রথম পর্যায়ের ভূমিরূপ। পৃথিবীর সৃষ্টির সময় যে ভূমিরূপ গঠিত হয়েছিল, আমরা এই জায়গাটা মুছে দিলাম, তাকে বলা হয় প্রথম পর্যায়ের ভূমিরূপ। প্রথম পর্যায়ের ভূমিরূপ। আচ্ছা, এরপর এই ভূগাঠনিক প্রক্রিয়াগুলোর দ্বারা পাহাড়, পর্বত, মালভূমি ইত্যাদি তৈরি হতে লাগলো। একে বলা হয় দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ। আর এই যে আমরা আজকে এখন পড়লাম, ভূপৃষ্ঠের বাইরের প্রাকৃতিক শক্তিরা আবার এগুলোর ওপরে ক্ষয় এবং এই দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপের ওপরে ক্ষয়, বহন ও সঞ্চয়ের দ্বারা নতুন নতুন ভূমিরূপ তৈরি করে, ভূমিরূপের বৈচিত্র্য সাধন করে। তাদেরকে বলা হচ্ছে তৃতীয় পর্যায়ের ভূমিরূপ। যেমন ধরো নদী ভূমিরূপের ওপরে কাজ করে সে প্লাবনভূমি, বদ্বীপ তৈরি করছে। প্লাবনভূমি, বদ্বীপ তৃতীয় পর্যায়ের ভূমিরূপ। হিমবাহের দ্বারা সংগঠিত ভূমিরূপ, রসে মতানে ইউ আকৃতির উপত্যকা তৃতীয় পর্যায়ের ভূমিরূপ। কাজেই এইভাবে কিন্তু ভূমিরূপকে ভূবিজ্ঞানীরা প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায় এই 3টে ভাগে ভাগ করেছেন। এটা ছাড়া আমরা দেখব যে পরবর্তীকালে বিভিন্ন উল্লেখযোগ্য যে ভূবিজ্ঞানীরা, যাদের মধ্যে আমরা এ.এম. স্ট্রলার, এ.এ. মিলার এদের নাম বলতে পারি, এনারা কিন্তু ভূমিরূপকে শ্রেণীবিভাগ করেছেন। যার ওপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে ভূমিরূপের আকৃতি, তাদের গঠন, তাদের উচ্চতা, তাদের ঢাল এবং উৎপত্তির যে রকমভেদ, তার উপর নির্ভর করে ভূমিরূপকে মূলত 3টে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। সেই 3টে ভাগ কি কি না, সেই 3টে ভাগ হচ্ছে পর্বত, পাহাড় আর মালভূমি। 3টে ভাগ কি কি? আমরা পর্বত, মালভূমি আর সমভূমি। ঠিক আছে, এই 3টে মূল ভাগ, পর্বত, মালভূমি আর সমভূমি। তো এর মধ্যে আমরা দেখব যে ভূমিভাগ থেকে যে প্রচুর উঁচু শিলাস্তূপ যেটা আমরা দেখতে পাই, অনেক উঁচু শিলাস্তূপ যার অনেকগুলি শৃঙ্গ থাকতে পারে, এরকম চূড়া বা শৃঙ্গ বা শিখর দেশ থাকতে পারে, যার ঢাল হয় অত্যন্ত খাড়া এবং যেটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, তাকে আমরা বলি পর্বত। এবং পর্বতের উচ্চতা
1000 মিটারের বেশি হবে। এর মাঝখানে আরেকটা ছোট্ট ভূমিরূপ আছে, পর্বতেরই মতন দেখতে, অথচ তার উচ্চতা এত বেশি নয়। 300 মিটার থেকে 1000 মিটারের মধ্যে যার উচ্চতা, যার বিস্তৃতিও অত বেশি নয়, তাকে আমরা বলি পাহাড়। পর্বতের উদাহরণ কি না, আমরা জানি ভারতবর্ষের আমাদের হিমালয় রয়েছে, এছাড়াও উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপের আল্পস, এই সমস্তগুলো হচ্ছে পর্বতের উদাহরণ। আর পাহাড় হচ্ছে বাঁকুড়ার শুশুনিয়া, পুরুলিয়ার অযোধ্যা, বীরভূমের মামাভাগ্নে, এগুলো সব পাহাড়ের উদাহরণ। এছাড়াও আরেক ধরনের শিলাস্তূপ ভূপৃষ্ঠের উপরে দেখা যায়, যারা অনেকটা উঁচু হতে পারে আর মাথার উপরটা চ্যাপ্টা বা সমতল। এদের উচ্চতা 300 মিটার থেকে শুরু করে 4000, 5000 মিটার পর্যন্ত হতে পারে। এদেরও চারপাশে ঢাল খাড়া হয় আর মাথার উপরটা হয় চ্যাপ্টা বা টেবিলের মতন, এদেরকে বলে মালভূমি। আর ভূমিভাগ থেকে, সমুদ্র সমতল থেকে 300 মিটার পর্যন্ত উঁচু যে ভূমিভাগ, তাকে সি লেভেল থেকে, অর্থাৎ 0 থেকে আমরা ধরছি 300 মিটার, তাকে বলা হয় সমভূমি। মালভূমির উদাহরণ আমরা বলতে পারি পামির মালভূমি, তিব্বত মালভূমি। আর মালভূমির যদি উচ্চতা কম হয় তাকে নিচু মালভূমি বলে, সেটা আমাদের ছোটনাগপুর মালভূমি। সমভূমির উদাহরণ আমাদের গাঙ্গেয় সমভূমি। তাহলে এই হচ্ছে ভূমিরূপের মূল শ্রেণী বিভাগ: পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি। আর এর মধ্যে আমরা দেখব যে উৎপত্তি ও গঠন অনুসারে পর্বতকে 4টে শ্রেণীতে ভাগ করা যায়: ভঙ্গি পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, আর ক্ষয়জাত পর্বত। আমরা এর পরে পর্বতের এই উৎপত্তি এবং গঠন অনুসারে পর্বতের যে শ্রেণী বিভাগ সে সম্পর্কে আলোচনা করব। সেটা পাবার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।